This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো তিলোত্তমা তদন্তে। একা সঞ্জয়, ক্রাইম সিন কি শুধুমাত্র সেমিনার রুম? প্রথম থেকে এই দুটো প্রশ্ন তুলে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। সিবিআইকে দেওয়া সিএফএসএল এর সেই রিপোর্টের পর এবার সামনে এলো অর্থোপেডিক রুমের ভিডিও। ঘটনাকে অন্য রূপ দিতেই সেমিনার রুমে সাজানো চিত্রনাট্য। প্রশ্ন তুলে সিবিআই তদন্তে ক্ষোভ জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযানে ধুমধুমার। প্রশ্ন 1, ধৃত সঞ্জয় কি একমাত্র অভিযুক্ত? পুলিশ বলেছিল একা সঞ্জয়ই। সিবিআইও বলেছে তথ্য প্রমাণ বলছে একা সঞ্জয় রায়ই মূল ও একমাত্র অভিযুক্ত। আন্দোলনরত ডাক্তার বা তিলোত্তমার পরিবার কি এখনো আশ্বস্ত? প্রশ্ন 2, সেমিনার রুমে কি ক্রাইম সিন, নাকি দ্বিতীয় প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে সিএফএসএল রিপোর্ট, যা দেওয়া হয়েছিল সিবিআইকে। সিএফএসএল রিপোর্টের 4 নম্বর ও 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি বা লড়াইয়ের চিহ্ন তথাকথিত ঘটনাস্থলে অমিল। 14ই অগস্ট ঘটনাস্থল 3 ঘন্টা 40 মিনিট খুঁটিয়ে পরীক্ষা করে রিপোর্ট সিএফএসএল দিল্লির। সেই রাতে ব্যস্ততম এত বড় হাসপাতালে ডিউটিরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ নজর এড়িয়ে করিডোর পেরিয়ে উক্ত ঘরে গিয়ে অপরাধ সংগঠিত করতে যাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য। মানে যেরকম ইনজুরি যেটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে আর ম্যাট্রেসে যা এভিডেন্স পাওয়া যাচ্ছে তার সঙ্গে করসপন্ড করছে না। শুধুমাত্র প্লেস অফ অকারেন্সের ফাইন্ডিংস দেখে এইখানেতে কনক্লুড করা সম্ভাবনা খুব কম, কেননা সেটা সেই জায়গাটাতে প্রচুর সারাদিন ধরে লোকজন চলাফেরা করছে। তাহলে কেউ একজন কী করে ঢুকে পড়ে সেই তাকে এই ম্যাট্রেসের ওপরে ইঞ্জুরিগুলো করলো এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরেও ইঞ্জুরিগুলো হলো, এটা কি করে সম্ভব? অন্য রুম বা অন্য ফ্লোরে খুন ও ধর্ষণ করে সেমিনার রুমে রাখা হয়েছিল দেহ, বারবার এমন সম্ভাবনা তুলেছিলেন আন্দোলনরত ডাক্তাররা। সিএফএসএল রিপোর্টকে আরও জোরালো করেছে একটি ভাইরাল ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে 8 তলার অর্থোপেডিক ওটি রুমের উল্টো দিকের ঘরে মেঝেতে লাল গাঢ় রং, পরে রয়েছে গ্লাভস, মাস্ক। কিভাবে গ্লাভস, মাস্ক, ছুরি সেই ঘরে? ভিডিওয় বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সিস্টারকে। ये मशीन जो यूज होता है ना, इसमें ब्लड लगने का कोई चांस नहीं है। अच्छा, ये किस में यूज होता है? एसीएल केस में, आर्थोस्कोपी केस में। इसमें ब्लड का कोई कनेक्शन नहीं है। मतलब इस रूम में एक्सेस कोई भी करे, ब्लड का कोई कनेक्शन नहीं है। यहाँ पे कोई और एक्सेस। ঘটনার পরই 8 তলার রুম সিবিআই সিল করে দেয় বলে জানিয়েছেন আরজিকর কর্তৃপক্ষ। কেন এই ঘরটি সিল করেছিল সিবিআই? সিএফএসএল রিপোর্ট আর এই ঘরটির কোনো সংযোগ কি রয়েছে? রাজনীতি থেমে থাকছে না মোটেও। বিজেপি বলছে পুলিশ কিছু লুকিয়েছে। তাহলে সিবিআই কেন সেই লুকোনো বিষয় সামনে আনতে পারছে না? উঠছে সেই প্রশ্ন। আরজিকর ভেঙে চুরে তছনছ করে সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। আরজিকরের অপরাধী এবং অপরাধীদের আড়ালকারীদের সিবিআই যদি ধরতে না পারে তাহলে সিবিআই সম্পর্কে শুধু হতাশা তৈরি হবে না, ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটবে। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন সিজিও কমপ্লেক্স অভিযান করে সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি। প্রতীকী তালা দিয়ে সিবিআই দফতর তালাবন্ধ করে দেওয়ার স্লোগান তোলা হয়। চার্জশিট কেন দিতে পারল না সিবিআই? ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী ডাক্তার ও নার্সরা। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব দিয়েছে সিবিআইকে, তারা সেটা প্রকাশ্যে আনেনি। তার ভিত্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেমিনার রুম কিন্তু বাস্তবে ক্রাইম সিন নয়। খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই তার সাকরেদ হয়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা চার্জশিট গঠন করতে পারল না বলে আজকে দুজন মূল অভিযুক্ত ছাড়া পেয়ে গেল। তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি? এই একজন দায়িত্বশীল তদন্তকারী সংস্থা হিসেবে তাদের এই পাঠটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। তিলোত্তমা বেঁচে থাকলে বিশেষজ্ঞ চিকিৎসক হতেন, একজন চেস্ট মেডিসিনের ডাক্তার পেত রাজ্য। একজন ডাক্তার কতটা গুরুত্বপূর্ণ সেটা রচনা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বুঝে গেছেন। হুগলির সাংসদ বলছেন বড় বড় বিল্ডিং আছে কিন্তু ডাক্তার নেই, তাহলে চিকিৎসাটা করবেন কে? একদম মানুষের মনের কথা বলেছেন তো রচনা, কিন্তু হাসপাতালে ডাক্তারের ব্যবস্থা করবেটা কে? সেটা তো সরকারের দায়, তাই না?
ভোটে জিতেছেন, কিন্তু এখনো কি পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি রচনা বন্দ্যোপাধ্যায়? না হলে এমন কথা কেউ বলে? বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি, কিন্তু সেখানে ডাক্তার নেই। তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম, তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে তো অঘটন ঘটে যাচ্ছে। রচনার কথাকে এক লাইনে ব্যাখ্যা করা যাক। সরকার মানে রাজ্যের সরকার বড় বড় হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে, কিন্তু হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থা সেটা যে হচ্ছে না, এটাই তো মুখ ফসকে স্বীকার করে ফেলেছেন তৃণমূল সাংসদ। রচনা ব্যানার্জি তৃণমূলের এমপি, বাস্তব যা মানুষ জানে সেই কথাটাই তাকে বলতে হচ্ছে। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 10 হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। হাতের তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো চায় না। তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুযোগ পেয়ে গেছেন বিরোধীরা। তৃণমূল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও লাভ হবে কি? কারণ সরকারি হাসপাতালে যে যথাযোগ্য চিকিৎসকের অভাব, এটা তো বহু সময় বলে ফেলেছেন মুখ্যমন্ত্রীও। আসলে তিনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো ডাক্তার চাইলেও তো পায় না। অনেকে ভাবে এটা খুব ইজি, এটা ইজি নয়। ডাক্তার তো হাতে গোনা। তিলোত্তমা ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন যখন পুরোদমে চলছে, তখন পথ দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছিল আরজিকর হাসপাতালে। তৃণমূল নেতারা আঙুল তুলেছিলেন হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের দিকে। মৃত যুবকের পরিবারকে নিয়ে মিটিং মিছিল করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যি কথাটা বোধহয় বলে ফেলেছিলেন শ্রীরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ। এসএসএইচ মানেই যে সব কিছু তা নয়। কার্ডিওলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, সব কিছু নেই, আমার ইউরোলজিস্ট নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, তাই রেফার করতে হয়েছিল কলকাতায়। এই সহজ সত্যি কথাটাই তো বুঝিয়ে দেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশাটা। জেলার হাসপাতালের কথা যদি বাদও দেওয়া যায়, কলকাতার সব সরকারি হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসা পাবেন? সব সরকারি হাসপাতালে কি নিউরো এমার্জেন্সি আছে? এসএসকেএম ও বাঙুর নিউরোলজি ছাড়া কোথাও চিকিৎসা হয়? আরজিকরে নিউরো এমার্জেন্সি কেন পুরোপুরি চালু নয়? কেন এই অবস্থা? রাজ্য সরকারের মেডিকেল কলেজ রয়েছে 26টি, রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে 42টি। বহু চিকিৎসক সরকারি হাসপাতালে থাকতে চান না। কেন? রাজ্যের হুঁশিয়ারির পরেও ছবিটা কেন বদলায় না? ধরা যাক বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল আর ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের কথা। বড়জোড়া হাসপাতালে চিকিৎসক থাকার কথা 44 জন, বড়জোড়া হাসপাতালে চিকিৎসক রয়েছেন মাত্র 16 জন। বড়জোড়া হাসপাতালে সুপার পদই গত 6 বছর ধরে খালি। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসক থাকার কথা 98 জন, ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসক রয়েছেন 67 জন। দুই হাসপাতালেই নার্স টেকনিশিয়ানের সংখ্যা নাকি তথই বছর। অভিযোগ, বহু যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালানোর কর্মী নেই। এত বড় হাসপাতাল, ভালো ডাক্তার নাই। এই যে আমার ধরুন সমস্যাটা কোমরের সমস্যা, এখন আমি ডাক্তার বলবো মেডিসিন দেখাবো, মেডিসিন বলবো আপনি বাঁকুড়া যান, আমি মেডিসিন আমার এখানে কোমরের হাড়ের ডাক্তার নেই। একটা ডাক্তার একবার হয়তো দেখে গেলে এবারে সে ওষুধই চালিয়ে যাচ্ছে। এবারে পেশেন্টের কোনো বাড়াবাড়ি হলে পরেও ধরুন আর তো ডাক্তারকে পাওয়া যাচ্ছে না এই সঙ্গে সঙ্গে। বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালটা যে জায়গায় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে ম্যান পাওয়ারের একটা বিরাট ঘাটতি আছে, ইনক্লুডিং সেখানে প্র্যাকটিক্যালি সুপারিনটেন্ডেন্ট, যিনি মেইন সব পরিচালনা করবেন, সুপারিনটেন্ডেন্টই নেই। সরকারি স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া এই তথ্যগুলো এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা সেই বিতর্কই তো খুঁচিয়ে দিচ্ছে, যে বিতর্ক রাজ্য সরকারের বড়সড় অস্বস্তির জায়গা। বড় বড় হাসপাতালে যে আসলে নিধিরাম, এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তৃণমূলেরই সাংসদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যত কাণ্ড চুচুড়া পুরসভায়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার দেখতেই চটলেন দলেরই চেয়ারম্যানকে। বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত চুচুড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের পুরো পরিষদ জয়দেব অধিকারীর সঙ্গে চেয়ারম্যান অমিত রায়ের তুমুল তর্কাতর্কি। বিধায়কের দাবি যে চুচুড়া পুরসভায় ওয়ার্ক কালচার বলে কিছু নেই, কর্মসংস্কৃতি ফেরাতে তিনি হঠাৎ করে গিয়েছিলেন। যদিও তৃণমূল বিধায়কের এই সক্রিয়তায় আপত্তি চেয়ারম্যান অমিত রায়। তার আবার দাবি স্বশাসিত সংস্থায় বিধায়কের কোনো কাজই নেই। ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলে খেলা ব্যাপার নয়। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। ওয়ার্ক কালচার নেই বলে কি ট্যাক্স কালেকশন হচ্ছে না? অবশ্যই 6 কোটি টাকা লস। আমি ওনাকে বলেছি
তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি এমপি আসবে, অন্য কেউ আসবে, না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না,